নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। তার আপনারা জানেন লাইভ অনুষ্ঠান মানে ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা কথা বলতে পারছেন, আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখছেন এবং অবশ্যই তার কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় তার সুপরামর্শ নিচ্ছেন। অবশ্যই তার সঙ্গে মানসিকভাবেও যদি কেউ বিধ্বস্ত হয়ে থাকেন সেইভাবেও আপনারা জিজ্ঞাসা রাখতেই পারেন। ডাক্তারবাবু আপনাদের সুন্দরভাবে সেই পরামর্শগুলো দেবেন কিভাবে আমরা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো, আয়ুর্বেদ চিকিৎসা আপনাদের কতটা হেল্প করছে, কতটা ভালো রাখছে। এখন প্রাচীন সেই শাস্ত্র, প্রাচীন সেই চিকিৎসা যেটা 5000 বছর আগে, সেই চিকিৎসাকে নিয়েই কিন্তু মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন। এবং আপনারা তো জানেন যে আমরা বিভিন্ন টপিক রাখি, খুব গুরুত্বপূর্ণ টপিক রাখি, যেগুলো কিন্তু আমাদের শরীরের অর্গানগুলোকে কিভাবে আমরা ভালো রাখবো এবং কিভাবে আমাদের সুস্থ সবল সতেজ জীবনকে ফিরে পাবো। তার কারণ আমরা জানি যে মন হলো, শরীর হলো মনের আয়না। কিভাবে সেই শরীরে তার রিফ্লেকশন যখন পড়ে আমরা বুঝতে পারি সে নিশ্চয়ই কোনোভাবে বিধ্বস্ত হয়ে আছে বা শরীর সংক্রান্ত যে কোনো সমস্যায় সে হয়তো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে তার শরীরে, সেটাই আমরা বুঝতে পারি। তার রিফ্লেকশনটা ডাক্তারবাবু অবশ্যই বোঝেন। তা আজকে কিন্তু আমাদের একটি আলোচনা রাখছি, খুব এটিও আমাদের কাছে খুব একটি কমন একটা ফ্যাক্টর, যেকে বলে কমন একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা রাখছি, যেটা হলো আমাদের ব্যথা। আমাদের শরীরে যদি কোনোভাবে ব্যথার প্রকোপ দেখা যায় বা ব্যথা থেকে আমরা কিভাবে নির্মূল হব বা মুক্তি পাবো, রোগমুক্ত জীবন ফিরে পাবো, সেই নিয়ে কিন্তু আমাদের আজকে বিশদভাবে আলোচনা থাকছে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী এবং মেডিকেল কনসালটেন্ট। তাকে আজকে আমরা সঙ্গে যখন পেয়েছি, আমাদের কিন্তু আজকে এই টপিকটা নিয়ে আলোচনা চলবে। এছাড়াও আপনারা বিভিন্ন রোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা রাখতে পারেন তার কাছে, নিশ্চয়ই তার একটা পার্মানেন্ট সলিউশন দেবেন। অবশ্যই সেটি শরীর সংক্রান্ত বিষয় আপনারা জানাবেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর এস ভাদুরী। স্যার, স্বাগত অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, প্রথমেই বললাম যে আমাদের যদি কোনোভাবে আমাদের শরীরে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু তার আয়না মানে মনে ওপরটাই কিন্তু আমরা বাহ্যিক যে আমাদের আবরণ থাকে সেটার মধ্যে কিন্তু ফুটে ওঠে অনেকটাই। তা আজকে কিন্তু আমাদের একটি টপিক রেখেছি, যেটা হলো আমাদের ব্যথা সংক্রান্ত বিষয়। আমাদের এই সময়টা বিশেষ করে এই শীতের প্রকোপে কিন্তু ব্যথার মাত্রাটা অনেকটাই বৃদ্ধি পায়। সেটা ছোট হোক, বড় হোক, বা এজেড পার্সন হোক, বা সিনিয়র পার্সনরা হোক, বা মিডিল এজ হোক, সবাইকেই কিন্তু এটা একটা কবলে পড়তে হয় এবং কাবু করে, ভীষণভাবে কাবু করে। আজকে আমরা সে বিষয়ে জানবো যে আমাদের এই যে ব্যথা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, বা যে কোনো ব্যথার আগে থেকে আমরা কিভাবে প্রিভেনশনটা নেব, প্রিভেন্ট করব, প্রতিরোধটাকে কিভাবে করব, আমরা সে বিষয়ে আজকে জানছি। দেখুন, আমাদের মেন ব্যথা যেটা আমাদের খুব কুপোকাত করে দেয় সেটা হচ্ছে আমাদের জয়েন্ট পেন। ঠিক আছে, তার সাথে সাথে নার্ভেরও কিছু পেন থাকে যেগুলো আমাদের খুব কষ্ট দেয়। তো এই জয়েন্ট পেন বলতে যেটা আমরা বুঝি যে আমাদের হাড়ের গেটে গেটে ব্যথা। এর বিভিন্ন কারণ হয়। বিশেষ করে দেখা যায় যে আমাদের যখন হাড়ের ওপরে অতিরিক্ত মাত্রায় চাপ পড়ে, সেখানে যদি কোনো রকম ক্ষয়ক্ষতি হয় তাহলে দেখা যায় এটা আমাদের ব্যথা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে চোট লেগেছে কোনো সময়, সেটা ভুলে গেছে, পরে তার থেকে কিন্তু একটা ব্যথার সৃষ্টি হলো, অনেক দিন পরে পুরনো ব্যথাটা আবার জেগে ওঠে এবং সেখানে কষ্ট দেয়। সেখানেও দেখা যায় কোনো ক্ষয়ক্ষতি হয়তো হয়ে রয়েছিল, সেটা সেই মুহূর্তে বোঝা যায়নি, পরে কিন্তু সেটা কষ্ট দিচ্ছে। এরকম বিভিন্ন বিভিন্ন অনেক সময় আমাদের কাজের ধরনের জন্য হয় ব্যথা। অনেক সময় দেখা যাচ্ছে আমরা পরিশ্রম করছি কিন্তু সঠিকভাবে মেনটেন করছি না নিজেদেরকে, দিনের পর দিন যদি ওইভাবে চলতে থাকে দেখা যায় আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যথা হয়। ব্যথা প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় দুটো আছে। একটা হচ্ছে সঠিক খাদ্য খাবার খাওয়া, আর একটা হচ্ছে ব্যায়াম করা। এই দুটো যদি আমরা ঠিক মতো মানতে থাকি তাহলে দেখবেন আমাদের কিন্তু ব্যথার সমস্যাগুলো বাড়তে পারে না। অ্যাকচুয়ালি যখন আমাদের ব্যথা হয় আমরা কি করি, ইনস্ট্যান্ট একটা ব্যথার ওষুধ খেয়ে নিই। যদি আমরা কোনো ডাক্তারবাবুদের দেখাই তাহলে কি করি, আমরা কি পাই, সেখানে ওষুধের পাশাপাশিতে কিছু ব্যায়াম বলে দেয় এবং একটা ডায়েট চার্ট সেখান থেকে দিয়ে দেয় যে এইগুলো খাবেন, এগুলো খাবেন না। তো এই যে ব্যায়ামটা বলে দিচ্ছে, তার মানে ব্যায়ামটা আমি আগেও করতে পারতাম। যদি আমার ব্যায়ামটা করলে ব্যথা কমে বা আমার মাংসপেশির জোর বাড়ে, তাহলে আমার ব্যথাটা কম লাগছে বা চাপ কম পড়ছে আমার জয়েন্টে,
তাহলে এটা যদি শরীরটা খারাপ হওয়ার পর বা ব্যথা হওয়ার পরে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করার পর আমি করলাম, তার থেকে বেটার আমি একটা ভালো জায়গায় সঠিক পরামর্শটা নিয়ে সেটা অসুবিধাটা হওয়ার আগেই আমি যদি ওটা করি, তার সাথে সঠিকভাবে খাদ্য খাবার খাই, একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করি, তাহলেই কিন্তু আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি। কিছুটা আমরা সেই বিষয়ে আমরা আরো অনেক কিছু জানবো ডাক্তারবাবুর কাছ থেকে। একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কি সমস্যা বলুন। মোটা হয়ে যাচ্ছে। মোটা হয়ে যাচ্ছেন, আচ্ছা বয়স কত? 35। 35। কতদিন হয়েছে মোটা হয়ে যাচ্ছেন যে? হ্যাঁ, কতদিন ধরে মোটা হয়ে যাচ্ছেন? অনেকদিন ধরে। দাদা অনেক দিনের তো কোনো একটা সময় থাকে, 5 বছর, 1 বছর, 2 বছর, 5 মাস, এটা বলুন। 10 বছর। 10 বছর ধরে মোটা হয়ে যাচ্ছেন। কত কেজি ওজন আপনার? 102। 102 কেজি। আপনার আর কি কি সমস্যা হয় সেটা বলুন। উঠতে বসতে কষ্ট হয়। কষ্ট হয়, দেখুন আপনি শুনতে থাকুন। আপনি শুনুন। যারা কল করছেন খুব স্পেসিফিক্যালি বলবেন কি সমস্যা। এই একটা আমি যখন জিজ্ঞাসা করলাম কতদিন ধরে, অনেক দিনটার কোনো মানে হয় না। আপনার কাছে অনেক দিনটা 5 বছর 10 বছর হতে পারে, আমার কাছে আবার সেই অনেক দিনটা 1 বছরও হতে পারে, ঠিক আছে। সময়, এটা হচ্ছে মেডিকেলের একটা প্রোগ্রাম হচ্ছে এখানে লাইভে। অনেকেই আছে যারা খুব সুন্দর নিজেদের ব্যাপারে জানতে চায়, কেন? কারণ তারা ভুগছে, কষ্ট পাচ্ছে। সেইভাবেই কিন্তু সবাই প্রশ্ন করবেন, যাতে জাস্ট নিজের একটা বলার জন্য বলে দিলাম এরকম যাতে ব্যাপারটা না হয়, ঠিক আছে। কারণ আপনি যখন কলটা করছেন, যদি আপনার সেটা গুরুত্ব না থাকে, তাহলে আপনি প্রথম কথা মানবেন না ব্যাপারগুলো, আর আরেকজনও সুযোগ পাচ্ছে না আপনার ওই জায়গাটায় কলটা করার, ঠিক আছে। তাই খুব সিরিয়াসলি কথাগুলো বলবেন, যাতে আমরা ঠিক মতো শুনতে পারি, বুঝতে পারি এবং সেভাবে আপনাকে রিপ্লাই দেব। আপনার 105 কেজি ওজন, আপনার 10 বছর ধরে ওজন বাড়ছে, তার মানে আপনি তো নিজের সম্বন্ধে সচেতনই না। আপনি যেভাবে চলছে লাইফ চালিয়ে যাচ্ছেন, ঠিক আছে। এইভাবে করলে জীবনে কোনোদিন সারতে পারবে না, আপনার সমস্যাটা জীবনে কোনোদিন ঠিক হবে না। যখন আপনার ওজন অল্প অল্প বাড়ছিল, তখনই উচিত ছিল আপনি পরামর্শ নিয়ে সেটাকে ঠিক করার। সেটা যখন করেননি, আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনার কিন্তু অনেকগুলো বড় বড় রোগ আসার চান্সেস আছে। এসেছে কিনা জানি না, সেটা পরীক্ষা করলে বোঝা যাবে। প্রথম কথা হচ্ছে আপনার ফ্যাটি লিভার থাকবে। আপনার যদি ফ্যামিলিতে সুগারের ব্যাপার থাকে, তাহলে আপনার এতদিনে 35 বছরের সুগার এসে যাওয়ার কথা, চান্সেস অনেক বেশি হয়, হাই। আপনার হাই প্রেশারের সমস্যা থাকবে, আপনার হার্টের সমস্যা হতে পারে, ঠিক আছে। হাই কোলেস্ট্রল থাকবে, আপনার কিডনিও এফেক্ট করতে পারে, এবং হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এগুলো তো থাকবেই। এবং পাইলসের মতো সমস্যা কিন্তু আপনার এতদিনে চলে আসার ব্যাপার ছিল। কারণ কি, যাদের ওজন খুব বেশি থাকে, এক জায়গায় বসে থাকছে বেশি বেশি সময় যদি বসে, তাহলে কিন্তু পাইলসের সমস্যাটা আসে তাদের মধ্যে। তো এতগুলো রোগ আমি খালি বললাম, আরও অনেক রোগ আছে, অনেক বড় বড় খারাপ খারাপ রোগও আছে যেগুলো হতে পারতো। আপনি আজকে ফোনটা করলেন, জানতে পারলেন কি কি রোগ হতে পারে। তাহলে যদি নিজেকে ভালোবাসেন, শুধু ফোন করার জন্য করবেন না, ফোনটা করে যখন বুঝলেন যে আপনার সমস্যা আছে সেটা দেখাতে হবে, অবশ্যই সেটা দেখাবেন। হেল্পলাইন নাম্বারটা নিয়ে নিন, কোথায় আমাদের পেশেন্টরা যাচ্ছেন, আপনার কাছাকাছি কোথায় আমাদের ডাক্তারবাবুরা বসছে, সেইখানে গিয়ে কিন্তু অবশ্যই দেখিয়ে ট্রিটমেন্ট করুন। ট্রিটমেন্ট আছে, কিন্তু সময় থাকতে না করলে, যদি হাতে সময়ই না থাকে, তাহলে যত ভালোই ট্রিটমেন্ট হোক না কেন, আপনাকে কিন্তু শরীরটা সময় দেবে না ক্ষতি হয়ে যাওয়ার থেকে, ঠিক আছে। তাই অল্প হয়ে থাকলেই কোনো রকম যে কোনো রোগ যখন অল্প থাকে, তখনই চেষ্টা করবেন সেটাকে ট্রিটমেন্ট করে সারিয়ে দিতে। তাহলেই দেখবেন সেটা আপনাকে ক্ষতি করতে পারবে না বেশি, এবং আপনাকে সুস্থ করে দেবে। ওষুধ বেশি দিন খেতে হবে না, রোগ নিয়ে ভুগতে হবে না, কষ্ট জ্বালা এইগুলো কিন্তু কিছু আপনার হবে না। আর যখনই ওটাকে আপনি গুরুত্ব দেবেন না, এখানে ওখানে ঘুরে বেড়াবেন না, বা নিজে নিজে ওষুধ খাবেন, বা ফেলে রাখবেন ওনার মতো, যেটা উনি করেছেন, 105 কেজি ওজন ফেলে রেখে দিয়েছে। ওনার যে কি রোগ আছে, ওনাকে পরীক্ষা একবার করলেই বোঝা যাবে। সত্যিই যদি ওনার 105 কেজি ওজন হয়ে থাকে, তাহলে এতদিনে ওনার আরও কয়েকটা রোগ কিন্তু আনুষঙ্গিক চলে এসছে। ওটা উনি বলুক না বলুক, আমরা যদি পরীক্ষা করি তাহলেই কিন্তু পেয়ে যাব। তো এটাই বলছি, রোগটাকে বাড়াবাড়ি হতে দিবেন না, রোগটাকে পুষে রাখবেন না, ওকে মাথার চারা দিয়ে উঠতে দেবেন না। অল্প হয়েছে সেখানেই ওকে নির্মূল করতে হবে।
নির্মূল করা মানে সেটাকে একদম গোড়া থেকে সারিয়ে তোলা। সেটা কোথায় পাবেন? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদের রিসার্চ সেন্টার, যেখানে প্রকৃত আয়ুর্বেদা, দেখুন আয়ুর্বেদ বলতে গেলে আজকাল অনেকেই দেখবেন যেখানে সেখানে কিছু উম, মানে কি বলবো ওষুধ নিয়ে বসে যাচ্ছে, রাস্তায়ও বসে যাচ্ছে। এতে কি হচ্ছে? আয়ুর্বেদটাকে অসম্মান করা হচ্ছে। আয়ুর্বেদ এত ঠুনকো জিনিস নয়। একজন অভিজ্ঞ আয়ুর্বেদ আচার্য বলুন বা ডাক্তার বলুন, তাদের পরামর্শে কিন্তু এর চিকিৎসা করতে হবে। নিজে নিজে ডাক্তারি করতে গেলে কিন্তু রোগ সারবে না। ঘরোয়া টোটকা আলাদা, এটা ঘরের জন্য বলে দেওয়া হলে এটা করুন ভালো থাকবেন, সেটা আলাদা। কিন্তু প্রপার যখন ট্রিটমেন্ট করতে হবে, সঠিক আয়ুর্বেদ চিকিৎসা করতে হবে, সেখানে মেডিসিন থাকবে, আপনার লাইফস্টাইল চেঞ্জেস করতে বলতে পারে, সেখানে যোগ ব্যায়াম থাকবে, সেখানে পঞ্চকর্মার মতো ভালো ভালো ট্রিটমেন্ট থাকবে। সবগুলোর যদি বেনিফিট পেতে চান তাহলে আপনার এনবিপিতে কিন্তু অবশ্যই আসতে হবে। আর আয়ুর্বেদ চিকিৎসা কোনো ম্যাজিক নয়, এটা একটা প্রপার ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, তার মাধ্যমে আপনাকে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে। আর এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তারা কিন্তু এই কার্যটি করছেন, আর ভীষণভাবে তারা সাকসেসফুল। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি তমলুক থেকে সুপ্রকাশ হাজরা বলছি। বলুন, কি সমস্যাটা বলুন। আচ্ছা, বলছি আমার অ্যাকচুয়ালি ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি, এটা সারা বছর ধরেই হতে থাকে। তো অ্যালোপ্যাথি ডাক্তার কিংবা হোমিওপ্যাথি ডাক্তার আমি যখন মেডিসিন খাচ্ছি তখন সাময়িকভাবে কম থাকছে, তো এটা কি পার্মানেন্টলি কিওর করার আয়ুর্বেদ শাস্ত্রে কোনো উপায় কিছু রয়েছে? একদম। আপনার কোনো সময় অ্যালার্জি টেস্ট করেছিলেন আপনি? না, আমার অ্যালার্জি একটা সেরকম কিছু হয়নি, কিন্তু মাঝে মাঝে না মানে আপনার অ্যালেগ্রা খেতে হয়েছিল, মানে কিছু এর জন্য। আচ্ছা, আপনি নামটা বলবেন না, ঠিক আছে? আপনি যেই মেডিসিনটা বললেন ওটা অ্যান্টি অ্যালার্জিকই মেডিসিন, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আপনার অ্যালার্জি আছে কি না সেটা পরীক্ষা না করলে বোঝা যায় না। আপনি শুনতে থাকুন, আমি ডিটেলসটা বলছি। শুনুন না। অ্যালার্জি মানে সবসময় কিন্তু গায়ে র্যাশ ওঠা বা চুলকোনো তা নয়। অ্যালার্জি কিন্তু অনেক রকম হয়, তার মধ্যে ঠান্ডা লেগে যাওয়াটাও কিন্তু একটা অ্যালার্জির একটা কারণ হতে পারে। যদি আপনার মধ্যে দেখা যাচ্ছে অ্যালার্জির মাত্রাটা, যেটা আইজিই, এই টেস্টটা করলে, ব্লাডের টেস্টটা করলে বোঝা যায় যে আপনার শরীরে অ্যালার্জির মাত্রাটা কত আছে। সেটা দিয়ে আপনি ঠিক করতে বুঝতে পারবেন যে আপনার শরীরে অ্যালার্জির টেন্ডেন্সিটা আছে কিনা। এইটা একটা। আরেকটা টেস্ট হবে আপনার যে ফুড অ্যালার্জির একটা টেস্ট হয়, সেটা দেখলে আপনি টেস্ট করলে আপনার জানতে পারবেন যে কিসের থেকে আপনার টেস্টটা হচ্ছে। ওই টেস্টটায় শুধু খাবার যাবার নয়, কোন জিনিসের থেকে আপনার অ্যালার্জি হচ্ছে সেটাও বোঝা যায়। অনেকের দেখবেন তাতে থাকবে খুব সাধারণ জিনিস, হয়তো আমরা সব সময় খাচ্ছি, হয়তো মুসুর ডাল, তাতেও অ্যালার্জি হতে পারে। আবার দেখবেন তার গিয়ে দেখলেন ডিমে অ্যালার্জি নেই। আবার অনেকের দেখবেন ডিমে অ্যালার্জি আছে, একটা অন্য কোনো মাংসে অ্যালার্জি নেই। এরকম খুব সাধারণ সাধারণ আমাদের জিনিস থাকে যেগুলোর থেকে আমাদের কিন্তু অ্যালার্জিটা বেড়ে যায়, ঠিক আছে? এবং সেটা আমাদের তখন অ্যালার্জির যে সিমটম ক্রিয়েট করে শরীরের মধ্যে সেগুলো আমরা দেখতে পাই। কারো ক্ষেত্রে দেখবেন চোখ লাল হয়ে যাচ্ছে, খুব বেশি হাঁচি দিচ্ছে। কারো ক্ষেত্রে দেখবেন যে নাক দিয়ে জল পড়ছে, কারো কাশি লেগে থাকছে, আবার কারো এমন আছে গায়ের মধ্যে র্যাশ উঠছে, ফুলে ফুলে যাচ্ছে, চাকা চাকা হয়ে যাচ্ছে, চুল করছে, এরকমও হতে পারে। কার যে অ্যালার্জির রিয়াকশানটা কিভাবে হবে কেউ আগে থেকে বলে না। যার অভিজ্ঞতা আছে সে জানে যে আমার এই জিনিসটা থেকে অ্যালার্জি হয়েছে, বা ডাক্তারবাবুরা বলে দেয় আপনার অ্যালার্জির বেশি আছে, আপনি এরকম চলবেন ওরকম চলবেন। আপনার ওই টেস্টটা করে বুঝতে হবে যে আপনার অ্যালার্জির টেন্ডেন্সিটা বেশি আছে কি না। যদি থাকে তাহলে আপনি যে ধরনের ওষুধের কথা বললেন ওগুলো আপনাকে টেম্পোরারি রিলিফ দেবে। আর খুব সাবধান, নিজে থেকে ডাক্তারি করে অ্যান্টিহিস্টামিন ড্রাগ বা ধরুন অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ নেবেন না। যদি আপনি মনে হচ্ছে ওগুলো নিচ্ছেন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে নেবেন। বড় বড় অ্যালোপ্যাথির ডাক্তারবাবুরাই বলছেন এখন যে এই অনেক ড্রাগ আছে যেগুলোর সাইড এফেক্ট খুব সাংঘাতিক আছে, এবং লং টার্ম নিলে তার মেন্টাল প্রবলেমও হতে পারে। কিছু ড্রাগসের কথা আমি শুনেছি সোশ্যাল মিডিয়াতে, সেরকম আছে, আমি কোনো ড্রাগের নাম বলতে পারবো না, ঠিক আছে? আছে। তো বি সিরিয়াস অ্যাবাউট ইট। এইটা নিয়ে খুব সচেতন থাকুন যে আপনার সর্দি হলো, কাশি হলো, ফট করে একটা ওষুধ খেয়ে নিলেন। খুব ভালো ভালো ওষুধের নাম আছে যেগুলো সব আপনাকে বললেই আপনি বললেন আমি তো জানি, খেয়েছি, অনেকবার খেয়েছেন হয়তো, কিন্তু তার সাইড এফেক্ট আছে। প্রপার ডক্টর ছাড়া অ্যালোপ্যাথি মেডিসিন একেবারেই নেবেন না। ডাক্তারবাবুর প্রেসক্রিপশন নিয়ে গিয়ে দোকানে কিনবেন, নিজে থেকে বলবেন না, বা ওষুধের দোকানের কথায় ওষুধ খাবেন না।
এটা গেল। এবার যদি আপনি পার্মানেন্টলি এটাকে সলিউশন করতে চান, তাহলে কিন্তু আপনার আয়ুর্বেদে আসা উচিত। কেন আসা উচিত? আয়ুর্বেদ আপনাকে ওই সিমটোমেটিক রিলিফ কিন্তু দেবে না। আপনাকে কি দেবে, যে কোন কাজটা করলে, কোন মেডিসিনটা খেলে আপনার পার্মানেন্টলি শরীর মধ্যে ওই অ্যালার্জিক টেন্ডেন্সিটা কমে যাবে, অ্যালার্জির যে প্রবলেমটা ওটা কমবে। এবং দেখা যাবে বেশ কিছুদিন আপনাকে ওষুধ খাওয়ানো, মানে ওষুধ খাওয়ানোর পাশে বেশ কিছুদিন আপনাকে একটা ডায়েট মেনটেন করতে বললো, দেখবেন একটা টাইমের পর ওই যেটা থেকে আপনার অ্যালার্জি হচ্ছিল তখন আর দেখবেন ওটার দিকে অ্যালার্জি হবে না। এটাকে কিন্তু এইভাবে ঠিক রাখা যায়, শরীরকে রিভার্স করা যায়। তার জন্য কিন্তু মেনটেন করতে হবে আপনার কি, সঠিক জায়গায় গিয়ে আপনার সঠিক চিকিৎসা করানো। আর এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এমন একটা জায়গা যে সবসময় চেষ্টা করে গেছে যে মানুষকে সঠিক চিকিৎসাটা দিয়ে তাকে সুস্থ করার জন্য। দেখুন, প্রত্যেক ব্যক্তি একই সময় সুস্থ হবে না, প্রত্যেক ব্যক্তির সুস্থ হওয়ার পরিমাণটা এক থাকবে না, কারণ তাদের রোগটাও একই রোগ হলেও কিন্তু তার কিন্তু মানে কারো কম কারো বেশি এই ব্যাপারটা থাকে। তার জন্য সেইভাবেই কিন্তু জিনিসটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু এতটুকুই বলবো, সেখানে আপনার কোনো ক্ষতি হবে না এবং একটা টাইমের পর দেখবেন আপনার ওষুধ বন্ধ করে আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারছেন। একদম। আমরা আরো বিষয়ে জানবো, একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, বলুন বলুন, কি সমস্যাটা বলুন। বলছি আমার বয়স হচ্ছে 60 বছর। হুম হুম দুটো হাঁটু, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, হুম জয়েন্ট স্পেস ডিমিনিশ, হুম এগুলো সারবে কিনা আমি পুরো বেড টিটেন হয়ে গেছি। আচ্ছা এগুলো পুরো সারবে কিনা, আর ক্ষয় সারে কিনা, এগুলো সব কি করে আমাকে কাইন্ডলি বলুন, তাহলে আমি গিয়ে দেখা করবো। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? চাকদা থেকে। চাকদা থেকে। চাকদা। আচ্ছা, আপনার প্রথম যে আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, এই ব্যাপারগুলো বয়সের সাথে সাথে কিন্তু বাড়তে থাকে। অস্টিও আর্থরাইটিস, জয়েন্ট স্পেস ডিমিনিশড, অস্টিওপোরোসিস, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু প্রথমে এতটা থাকে না, প্রথমে অল্প থাকে। কি আপনি জানবেন যে আপনার পায়ে ব্যথা হচ্ছে, গোড়ালিতে ব্যথা, হাঁটুতে ব্যথা হচ্ছে, হাঁটতে গেলে কষ্ট হচ্ছে। কিছুদিন পর দেখবেন যে ঘুম থেকে ওঠার পর স্টিফ হচ্ছে জায়গাগুলো, এবং যত বয়স বাড়ছে আস্তে আস্তে এই ব্যাপারটা বাড়তে থাকছে। কেন হয় এটা আগে বুঝুন। যখন আমাদের হাড়ের যে জয়েন্টটা, সেখানে প্রথমে কি হয়, আমাদের হাড়ের ফ্লুইডটা কমতে থাকে, হাড়ের না, জয়েন্টের ফ্লুইডটা কমতে থাকে। ফ্লুইডটা কমতে কমতে কী হয়, সেখানে স্টিফনেস দেখা যায়। এবং যখন আমরা মুভমেন্ট সারা রাত্রে করি না, সকালবেলা উঠলে ওই জয়েন্টটা স্টিফ হয়ে থাকছে, কিছুক্ষণ চলার পর আস্তে আস্তে ওটা ইজি হয়ে যাচ্ছে। এইটা এসে সবাই পেশেন্টরা দেখবেন আমাদেরকে বলে, তার মানে স্টিফনেস একটা আসলো। এবার যখনই ওই জেলটা নেই মাঝখানে, তার মানে কি হচ্ছিল, জেলটা যখন ছিল ওই জেলটা একটা মানে গার্ড দিত, স্লিপারি করে রাখতো, তাহলে হাড়ে হাড়ে ঘষা খাচ্ছিল না। যেই জেলটা কমে গেল, দুটো হাড় ঘষা খাওয়া শুরু হলো। এবং বয়সের সাথে সাথে যেটা হয়, আমাদের হাড় দুর্বল হতে থাকে। কেন? প্রথমে আমরা কি দেখুন, সবাই তো আর ব্যায়াম করে না, শরীরেরও যত্নও নেয় না এতটা। সাধারণভাবে দেখা যায় ইয়াংকালে মানুষ কি হয়, ছোটবেলায় প্রথমে কি হতো, যে দৌড়াদৌড়ি করতো, খেলতো, স্কুলে খেলা করছে, এগুলো সবার হয়। তারপরে যে কর্মজীবনে আসে, তখন কিন্তু সে কাজে যাওয়ার জন্য রেডি হয়ে কিছুটা হাঁটে, কিছুটা গাড়িতে যায়, এরকম একটা লাইফস্টাইল থাকে সবার সাধারণত। এবং অফিসে দেখা যাচ্ছে সে বসছে উঠছে এরকম থাকে। কারো কারো দেখা যায় চেয়ার বাউন্ড কাজ, মানে যেটা আজকালকার জেনারেশনে বেশি দেখা যাচ্ছে, বসে কাজটা বেশি। সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা অল্প বয়সেই আসা শুরু হয়। এইবার কি হচ্ছে, স্টিফ হচ্ছে, কাছাকাছি চলে এসছে হাড্ডিটা, দুটো হাড় একসাথে। এবার ঘষা যখনই খাচ্ছে, তার মানে ব্লাড সার্কুলেশনটা যেহেতু ভালো হয় না, অটোমেটিক পুষ্টিটাও পায় না শরীর। তার সাথে সাথে আরও একটা বড় জিনিস, যে হাড়ের মধ্যে আমরা জানি একটা কমন জিনিস, মিনারেল ক্যালসিয়াম থাকে। এবং ক্যালসিয়ামটা শরীর ধরে রাখতে পারে, মানে বডিতে অ্যাবজর্ব হয় তখনই যদি আমাদের পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে। কিন্তু আজকাল যেহেতু আমরা বেশি ঘরে থাকি বা মানে সূর্যের আলো বেশি ভোগ করতে পারি না,
তার জন্য ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়া শুরু হয়। এবং তার সাথে সাথে যারা আমি বললাম যে বয়স্ক যারা হচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যেহেতু তখন চাকরি বাকরি নেই বা ব্যবসা করছে না, মহিলারা ঘরেই থাকছে বেশি, বয়স বাড়ার সাথে সাথে অটোমেটিক সেখানে কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সি আসা শুরু হয়। ভিটামিন ডি কমতে থাকলে ক্যালসিয়ামও কমবে, হাড়ের জোর কমবে, হাড়ে হাড়ে ঘষা পেয়ে হাড় হয়ে যাবে, এবং দেখা যাবে হাড়ের মধ্যে আরেকটা বড় জিনিস যেটা হয়, হাড়টা ফোপড়া মতো হয়ে যায়। মানে ওপর দিয়ে হাড়টা ঠিক আছে, ভেতরে কিন্তু একদম কিছুই নেই, ডেনসিটি কমে যায়, ঠিক আছে, ওটাকে বলা হয় অস্টিওপোরোসিস। এই রোগগুলো আসে। তো এর জন্য প্রথমে যেটা করতে হবে, আপনার কিন্তু আসতে হবে আমাদের কাছে, এসে দেখাতে হবে, ওষুধ খেতে হবে। ওষুধ খেলে আস্তে আস্তে কিছুটা এই প্রবলেমটা কিন্তু সলভ হওয়া শুরু হবে। তার পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, যে আপনার পঞ্চকর্মা থেরাপি করাতে হবে। এই যে আপনার সমস্যাগুলো, এটাকে যদি বেটার করতে চান, কন্ডিশনটা বেটার করতে চান যাতে আপনি হেঁটে চড়ে বেড়াতে পারেন, তার জন্য কিন্তু আপনার পঞ্চকর্মা থেরাপি নিতেই হবে। আমাদের বিভিন্ন সেন্টারে পঞ্চকর্মা হয়, আপনি হেল্পলাইন নাম্বারে কল করে নিন। যদি দেখাতে চান কোথায় দেখাবেন জেনে নিন, এবং তার সাথে সাথে ডাক্তারবাবুরা আপনাকে গাইড করে দেবে যে আপনার পঞ্চকর্মাটা নেওয়া উচিত, কোথায় নেবেন, কিভাবে নেবেন, সব ডিটেলস ওনারা কিন্তু আপনাকে বলে দেবে। একদম, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেল্পিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলসটা জেনে যাচ্ছেন, এবং অবশ্যই যদি মনে হয় যে কোথাও আপনারা ট্রিটমেন্ট করেছেন তার রিপোর্টগুলো প্লিজ আপনারা নিয়ে আসবেন। অবশ্যই একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, হ্যাঁ বলুন, আমি আশিস মুখার্জি কথা বলছি। কোথা থেকে? আমি আশিস মুখার্জি কথা বলছি। আশিস মুখার্জি, বলুন কি আশিসবাবু, কি সমস্যা বলুন। আসলে আমার ওয়াইফের একটু মানে সমস্যা আছে, মানে এখন ইদানিং দেখছি হাতগুলো খুব দিচ্ছে, ইদানিং কি দেখছেন? হাতগুলো কাঁপে, মানে আচ্ছা আচ্ছা, বয়স কত না? বয়স 40+। আচ্ছা, ওনার কি একটু মানসিক স্ট্রেস আছে, মানসিক চাপ রয়েছে? মানসিক স্ট্রেস তো আমি নিতে মানা করি, কিন্তু আচ্ছা। মানসিক চিন্তায় থাকে, জানি না কিছুর জন্য। আচ্ছা মা, এই আর ওনার মধ্যে কি একটু নার্ভাসনেস হয়, মানে একটুতে মানে? হ্যাঁ, একটু দেখবেন ধরপড় করে। হ্যাঁ, আরেকটা যেটা বলছি যে মানে অল্পতেই একটু বেশি চিন্তা করে ফেলে, Tension। বা এই কি হবে, এই বোধহয় এইটা হবে, এই বোধহয় ওইটা হবে, এই দিয়ে ভাবা শুরু করে কি উনি? একদম একদম। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি? হাওড়া থেকে। হাওড়া থেকে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুনুন আপনি। দেখুন, আমাদের যে এই প্রবলেমটা হাত কাঁপা, এটাকে কিন্তু নার্ভের সমস্যা। আর এটা কেন হয়, আমাদের এই জিনিসটাই কিন্তু দেখা যায় পার্কিনসন হয়। পার্কিনসন একটা রোগ আছে, সেটাদের মধ্যে কিন্তু এরকম হাত কাঁপার ব্যাপারটা থাকে। কিন্তু এটা হয় কেন, আমাদের যে ডোপামিন বলে একটা পদার্থ থাকে, আমাদের কেমিক্যাল থাকে আমাদের ব্রেনে, তো সেই ডোপামিনটা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? তো যখনই যার অতিরিক্ত মাত্রায় কমে যাবে, তার ক্ষেত্রে কিন্তু এইগুলো শুরু হবে। এবং এগুলো শুরু হওয়ার একটা বড় কারণ হচ্ছে মানসিক চাপ, অতিরিক্ত মাত্রায় টেনশন, অতিরিক্ত মাত্রায় নার্ভাসনেস, অতিরিক্ত মাত্রায় ভয়, ঠিক আছে? তো এগুলো থেকে কিন্তু হয়। এগুলো আগে বয়সকালে হতো, মানুষের দেখতাম। এখন কিন্তু অল্প বয়সে, মোটামুটি 45, 50, 45-এর লোকেদেরও কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু খুব সিভিয়ার জিনিস, খুব সিরিয়াস জিনিস। কারণ এটাকে যদি আপনি ঠিক করে কেয়ার না করেন, ট্রিটমেন্ট না করেন, তাহলে কিন্তু দেখা যাবে ভবিষ্যতে শুধু এই হাত কাঁপা নয়, হাতের পাশাপাশি পা কাঁপা, তারপরে বুক ধরপড় যেটা আছে ওটা তো হবেই। তারপর কিন্তু একটা টাইমে কিন্তু চলাফেরা করতে অসুবিধে হয়ে যায়, হাঁটতে পারে না, এবং হাঁটতে গেলে হাঁটু ভাঁজ হয়ে যায়, এবং দেখা যায় যে হাঁটতে হাঁটতে যদি দাঁড়াতে বলা হয়, সে হোঁচট খেয়ে পড়ে যাবে। এরকমও কিন্তু কন্ডিশন থাকে। আমরা অনেক পেশেন্ট দেখেছি যাদের নাক মুখ ভেঙে যায়, ফেটে যায়, শুধু ওই চলতে গিয়ে কিন্তু ডাইরেক্ট পড়ে যায় না, চলতে গিয়ে যখন দাঁড়াতে যায়, থামতে যায়, বা আপনি যদি বলেন থামুন, হট করে থামতে পারবে না, হোঁচট খেয়ে পড়ে যাবে, ঠিক আছে? অনেক সময় এই পড়ে যাওয়াটা মানে এতটাই খারাপ হয় যে মানুষের, আমি তো বললাম যে এই রক্তাক্ত হয়ে যায় অনেক সময়। তাই একটা মাথায় রাখবেন, এটাকে গুরুত্ব দিতে হবে। ওনাকে প্রথমে একটু হালকা করুন, মানসিকভাবে হালকা করুন, ওনার
যাতে টেনশনটা না করে। আপনি তো বাড়িতে গার্জিয়ান, আপনি একটু খেয়াল করুন কি কি কারণে উনি টেনশনগুলো করছে। অনেক সময় দেখুন সন্তানের জন্য মানুষের খুব টেনশন হয়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় আর্থিক যদি প্রবলেম থাকে সেখান থেকে টেনশন হয়, অনেকের থাকে সামাজিকভাবে টেনশন হয়, ধরুন কীরকম ফ্যামিলির যে অন্য মেম্বাররা আছে তাদেরকে নিয়ে টেনশন হয়। আর অনেকের ক্ষেত্রে কি হয় জানেন তো, তারা একটু সাবমিসিভ হয়, মানে তারা একটু শান্ত প্রকৃতির হয়। এবার তাকে একটু যদি জোরেও কথা বলে ফেলেন কেউ বাড়ির, তার যদি ওটা মনে নিয়ে নেয়, তার পরের বার থেকে কিন্তু সে ওটা নিয়ে ভয় পাবে, ভীতি তৈরি হয়, সেখান থেকেও কিন্তু মানসিক চাপ শুরু হয়। তো এগুলোকে দেখে ওনাকে একটু হালকা করার চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন, পরিস্থিতিকে মোকাবেলা করার মতো ওনাকে মানসিক শক্তি দিন। তার পাশাপাশি অনুলোম বিলোম আর ভ্রামরি প্রাণায়ামটা ওনাকে করান। আরেকটা কথা বলবো, অনুলোম বিলোম আর ভ্রামরি প্রাণায়ামটা করাবেন ওনাকে। আরেকটা যেটা বলবো যে অবশ্যই আমাদের কাছে এসে দেখাবেন, এর ভালো ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদায়। সময় থাকতে এলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন, কিন্তু সব শেষ করে যখন বাড়াবাড়ি হয়ে যাবে তখন করলে কিন্তু তার জন্য সময় হাতে কম থাকে। তো সেটা না করে তাড়াতাড়ি আসুন, হেল্পলাইন নাম্বারে একটা কল করে নিন, কি করতে হবেন ওনারাই সব বলে দেবে। আমি একবার একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডক্টরদের কোথাও আপনারা পেয়ে যাচ্ছেন। 22 তারিখে কিন্তু আপনারা রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপির ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই সেদিনই কিন্তু বাঁকুড়াতে পাচ্ছেন, অবশ্যই ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট। এছাড়া দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য। খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল। বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদার এবং জামশেদপুরে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কৃষ্ণনগরেও ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। হেরিয়াতে ডক্টর এ হালদার। আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়াও কিন্তু আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য। শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষাল এবং বনগাঁতেও ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন। কোথায় কোথায় ওপেনিং হবে আমি সেগুলো জানিয়ে দেবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। আমি বলছিলাম মেচেরা থেকে। বলুন কি সমস্যা। আমার প্রবলেম হচ্ছে, আমার না মানে ডাক্তার নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি, আমার প্রবলেম হচ্ছে আমার মানে ডান দিকে চোখে আইব্রু আছে, ওই আইব্রু যন্ত্রণা করে বেশি। এই শীতকালটাই ঠান্ডা লাগলেই যন্ত্রণা করে। আচ্ছা, আইব্রোর ঠিক ওপরটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা ঠান্ডা লাগলেই হয়, বুঝতে পেরেছি। হ্যাঁ। আর কোনো সমস্যা আছে? না, কিন্তু শুধু ডান চোখে কি শুধু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি ব্যাপারটা, শুনতে আপনার থাকুন। বয়স কত? আপনার বয়স কত? বয়স হলো 28 বছর। আচ্ছা, শুনতে থাকুন ডাক্তার। দেখুন, আপনি যেটা বললেন না ঠান্ডা লাগলেই হয়, অ্যাকচুয়ালি কি হয়, আমাদের এই জায়গাগুলোতে 4টে জায়গায় আছে আমাদের, এই 4টে জায়গায় সাইনাস পয়েন্ট আছে, সাইনাস হয় এই 4টে জায়গায়, সাইনাসের জায়গা, ঠিক আছে? তো এই যে যখন ঠান্ডা লাগে দেখবেন আমাদের শ্লেষ্মা তৈরি হয়, কফ যেটা বলি, সেটা কিন্তু আমাদের শুধু লাংসে তৈরি হয় না, দেখা যায় আমাদের যে নাক, কান, গলা এই জায়গাগুলোতেও গিয়ে ও আক্রান্ত করে, ঠিক আছে? কারণ মিউকাস মেমব্রেন আমাদের সব জায়গাতেই থাকে, যাতে স্লিপারি করার জন্য, প্রোটেকশন নেওয়ার জন্য এগুলো থাকে। যেমনি পেটে আছে তেমনি গলায় আছে, নাকেও আছে। দেখবেন নাকের ভেতরটাও আমাদের পিচ্ছিল, কোনো সময় দেখবেন পিচ্ছিল। এবার এই যে ঠান্ডার সময় কি হয়, যাদের ধরুন মানে বলবো কফ প্রকৃতির ব্যক্তি যারা, তাদের এটা বেড়ে যায়, ঠিক আছে? ইমব্যালেন্স হলে বেড়ে যায়। তো যখনই বেড়ে যায় ও বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাটাক করে। আপনার হয়তো এই দিকটায় হচ্ছে না, বা দিকটায় হচ্ছে না, ডান দিকটায় গিয়ে কিন্তু ওটা জমছে। তার জন্যই ওই শীত পড়লে, ঠান্ডা লাগলে আপনার কিন্তু ওই জায়গাটায় ব্যথা করে। এটার জন্য কিন্তু ট্রিটমেন্ট আছে, খুব ভালো ট্রিটমেন্ট। পার্মানেন্টলি কিন্তু আপনি এটাকে সারিয়ে তুলতে পারবেন। আপনার যে এই সাইনাসের প্রবলেমটা আছে, এটাকে সাইনোসাইটিস বলা হয়, ঠিক আছে? ইনফ্লেমেশন অফ দ্য সাইনাস। তো সাইনাসের যদি ইনফ্লেমেশনটা হয়, তো এই প্রবলেমটা হয়, আপনি আয়ুর্বেদায় খুব ভালো ট্রিটমেন্ট আছে। এবং তার পাশাপাশি আপনি একটা জিনিস করুন, ডেলি ভেপার নেওয়া শুরু করুন। গরম জলে টকবক করে যখন ফুটবে, ওটাকে নামিয়ে সাবধানে, যাতে আপনার গায়ে না পড়ে যায় জলটা, নাক দিয়ে মুখ দিয়ে ওটা টানবেন। নাক দিয়ে টানলে দেখবেন এই অবধি যাবে, প্রথমে টনটন করে ব্যথা করবে যদি এখানটায় ব্যথা থাকে বা কফ জমে থাকে, দেখবেন আস্তে আস্তে নাক দিয়ে জল পড়ছে, কফও বেরাচ্ছে, করে করে দেখবেন এই জায়গাটা হালকা হয়ে যাবে। এটা হচ্ছে আপনি ইমিডিয়েট একটা রিলিফের জন্য। আর পার্মানেন্টলি সারানোর জন্য কিন্তু অবশ্যই আপনার ট্রিটমেন্ট করতে হবে। এনবিপিতে একটা ফোন করে নিন।
অবশ্যই আমরা জানবো। তার আগে একটু আমি বলে দিচ্ছি ওপেনিংগুলো কোথায় কোথায় হচ্ছে। এনবিপি গঙ্গাসাগরে হচ্ছে, পুরুলিয়াতে হচ্ছে, ঝাড়গ্রামে হচ্ছে, ধানবাদে হচ্ছে, হাওড়ার শ্যামপুর এবং ক্যানিংয়েও অবশ্যই হচ্ছে। আর কোথায় হেড অফিসটা আমি একটু জানিয়ে দিচ্ছি। মধ্যমগ্রামে আপনারা জানেন এনবিপির হেড অফিস হলো মধ্যমগ্রামে, আর দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে যেমন আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার, তেমন শোভাবাজারে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিলিরপুরে পাচ্ছেন, এবং অবশ্যই হাওড়ার শিবপুর বাল্টিগুড়িতে পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার আপনারা দক্ষিণ 24 পরগনা আমতলাতে পেয়ে যাচ্ছেন, ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই আমরা একটু জেনে নিই কীভাবে যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেসব মানুষরা এসেছেন কতটা তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন, তারই এক ঝলক, তারই ক্লিপিংসগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি। অবশ্যই তারা কতটা আনন্দিত উচ্ছ্বসিত আমরা সেই ক্লিপিংসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা আবার ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। স্যার আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপিতে এসে ট্রিটমেন্ট চালু করেছেন? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। বি শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল আর সেটা? সেটা আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিকে এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথি দেখেছি। হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ। পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, সেটাই স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা, আচ্ছা, আপনার বয়স কত? 42, আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, এখানে- কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, মানে আপনি খুব অনেক আরাম। খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল, আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে। এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম, আচ্ছা, তাতে রেজাল্ট? রেজাল্ট পাইনি, মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা, ব্যথা হতো, ব্যথা খুব হতো। ব্যথা হতো। ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি পেচ্ছাপ ব্যথাটা ঠিক হতো। আছে, হ্যাঁ। ব্যথা হতো। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন খুব ভালো। তাতে খুব রেজাল্ট result পেয়েছেন? হ্যাঁ, result তো পেয়েছি। পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি, 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে। কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর
আমাদের পেশেন্ট উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাবের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে, উপকার পাবে। উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। আপনারা অবশ্যই দেখছেন এবং দেখলেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন কতটা তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে তারা নিজেকে কতটা একটা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে রেখেছেন। সত্যিই তাই। এখন আমরা বিভিন্ন রোগ নিয়ে যখন আসি, যখন সেটা একটা বেশ কিউরেবল হই, ভালো হই, তখন সত্যিই নিজেকে খুব ভালো লাগে, তখন বেঁচে থাকার আনন্দটাও মনে হয় আমাদের দিনকে দিন সেটা বেড়ে যায়। অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবে কিন্তু তাদের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের দিয়েই তারা কিন্তু সেইভাবেই কিন্তু তাদের এই প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিসটা আগে আমি বলবো, তারপর তো ট্রিটমেন্টের কথা আসছে। তাদের এই প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে একেবারে সুন্দর জীবন উপহার দিচ্ছেন। খুব ভালো লাগলো। অবশ্যই আবার আমরা আলোচনায় ফিরবো। একজন বন্ধু রয়েছেন ডাক্তারবাবু, নমস্কার, কে আছেন সঙ্গে? সর্বাণী ঘোষ বলছি। সর্বাণী ঘোষ, বলুন কি সমস্যা, বলুন সর্বাণী। আমার শীতকালে আমার স্কিনটা শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। আপনার বয়স কত? 28 বছর। 28 বছর, হ্যাঁ। আর বলুন। আর আমার ড্যান্ড্রাফের সমস্যা আছে। আচ্ছা, আপনার যে শীতকালে স্কিনটা শুকিয়ে যাচ্ছে, আপনার নর্মাল স্কিন টাইপটা কেমন? নর্মাল মানে সারা বছর ধরে স্কিনটা কেমন থাকে? আমার অয়েলি স্কিন, কিন্তু শীতকালে শুকিয়ে যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে মাথায় ড্যান্ড্রাফ আছে। আপনি শুনতে থাকুন, আমি গাইড করছি আপনাকে। প্রথম কথা যেটা হয়, আপনার অয়েলি স্কিন যাদের, তাদের কিন্তু সাধারণত সারা বছরই অয়েলি থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে এটা শুকিয়ে যাচ্ছে শীতকাল এলেই। এটা সিজনাল একটা এফেক্ট হচ্ছে আপনার। ঠিক আছে, আপনার কয়েকটা জিনিস করতে হবে। গরমকালে আপনি যে ময়েশ্চারাইজারটা বা ফেস ওয়াশটা ইউজ করছেন, শীতকালে ওটা মাখবেন না। শীতকালে আপনার অন্য ধরনের ফেস ওয়াশ ইউজ করতে হবে, অন্য ধরনের ময়েশ্চারাইজার ইউজ করতে হবে, এবং তার পাশাপাশি কি করতে হবে, অতিরিক্ত মাত্রায় জলটা খেতে হবে। জলটা আপনার ডিহাইড্রেটেড হচ্ছে বডি, ডিহাইড্রেশন হলে অন্য যেমন সমস্যা আসে, তেমনি কিন্তু এই স্কিনের ওপরেও খুব বাজে একটা এফেক্ট পড়ে। তো এটা মাথায় রাখবেন, জলটা খেতে হবে। যদি ঠান্ডা জল খেতে ভালো না লাগে, গরম জল খান হালকা করে। যদি শুধু জল খেতে ভালো না লাগে, স্যুপ বানিয়ে বানিয়ে খান, বেশি করে জল দিয়ে স্যুপ বানান, সেটা খান। ডালের পাতলা ডালের জলটা সেটা তুলে খান। এইভাবে কিন্তু জলের ইনটেকটা আপনার বাড়াতে হবে, লিকুইডের ইনটেকটা বাড়াতে হবে। তার পাশাপাশি আপনার কিন্তু কি করতে হবে, আপনার ফ্রুটস খেতে হবে। যেই ফ্রুটসটা সবচেয়ে ভালো, যেটা এখন হচ্ছে ভিটামিন সি যুক্ত ফ্রুটস, সেটা আপনি লেবুর শরবতও খেতে পারেন, অথবা আপনি ধরুন কমলা লেবু, পাতি লেবুর কথা বললাম, শরবতও খেতে পারেন, অসুবিধে নেই জলে গুলে। আর চিনিটা দেবেন না, দিলে হয়তো একটু মধু দিতে পারেন, অথবা আপনার ইয়ে দিতে পারেন, গুড়। ঠিক আছে, চিনি এইসব দেবেন না, বা কোনো মানে আর্টিফিশিয়াল সুইটনার ওগুলোও দেবেন না, ওগুলো খুব ক্ষতিকারক। তো এইভাবে করবেন। তার পাশাপাশি আর অথবা কমলার রস খাবেন। কমলার রস সবচেয়ে ভালো যদি আপনি চিবিয়ে চিবিয়ে খেতে পারেন, তাহলে কি হয়, ফাইবারগুলোও আপনার পেটে যাবে, যেটা আপনার জন্য খুব উপকার হবে। সেটা কনস্টিপেশনকে প্রিভেন্ট করবে, এবং তাছাড়া আরও আপনার সুগার কন্ট্রোল করতে সাহায্য করবে, এগুলোতে হেল্প করে। তার পাশাপাশি যে ভিটামিন সিটা আপনি খাচ্ছেন, ওটা লিভারও আপনাকে ডিটক্সিফাই করবে, লিভারকে, তার সাথে সাথে স্কিনকেও খুব ভালো রাখবে। এগুলো এইভাবে খাবেন। একটা কমলা লেবু না, 2-3টে খেয়ে নেবেন যদি চিবিয়ে খেতে ভালোবাসেন। আর তা না হলে 2-3টে লেবু নিয়ে শরবত করে খেয়ে নেবেন, মানে জুস বানিয়ে খেয়ে নেবেন। এইভাবে করে জলের পরিমাণ শরীরে বাড়াতে থাকুন, তাতে দুরকমই উপকার হবে। নিউট্রিশনও যাবে শরীরে, পুষ্টিও যাবে, তার সাথে সাথে জলটা বেশি হবে, হাইড্রেটেড থাকবে বডি। এই প্রবলেমটা দেখবেন কমবে। মাথার জন্য যেটা বলছি, ড্যান্ড্রাফটা না কমালে কিন্তু দেখবেন আপনার চুল পড়া স্টার্ট হবে, বেশি করে চুল পড়া স্টার্ট হবে। তো ড্যান্ড্রাফটা আপনার কমাতে হবে। শুধু শ্যাম্পু দিয়ে ড্যান্ড্রাফটা পার্মানেন্টলি কমাতে যায় না, তার জন্য কিছু লোশন আছে, কিছু ট্রিটমেন্ট আছে।
আমাদের এনবিপিতে কিন্তু সেই সব ব্যবস্থাগুলো আছে। যেটা বললাম, আপনি কোন ফেস ওয়াশ ইউজ করবেন সেটা আপনার স্কিন টাইপের জন্য আছে আমাদের কাছে, যেটা ময়শ্চারাইজার লাগাবেন সেটা আছে, একটা মানে নিউট্রিশনাল একটা ক্রিম হয় যেটাকে নাইট ক্রিম হিসাবে আমরা বলি, সেইটা মুখে লাগিয়ে রাত্রে যখন ঘুমোবেন সেটা যখন অ্যাবজর্ব করে নেবে স্কিনের ভেতরে কিন্তু নিউট্রিশনটা পৌঁছে যাবে। এইটাও আপনি করতে পারবেন, এটাও ইউজ করবেন, আমাদের কাছে আছে সেটা। আচ্ছা, এবং চুলের জন্য শ্যাম্পু একটা ইউজ করবেন, যেই শ্যাম্পুটা হচ্ছে আপনার চুলটাকে ঠিক রাখবে, ভেঙে যেতে দেবে না চুলটা, চুলের গ্লোটা ঠিক থাকবে, চুলের মানে শাইনটা ঠিক থাকবে, এগুলো ঠিক থাকবে। তার পাশাপাশি একটা লোশন আছে, যেই লোশনটা আপনি আমাদের কাছে পাবেন, সেই লোশনটা লাগালে ড্যান্ড্রাফ যেটা আছে সেটা আর বাড়তে পারবে না। একটা তো ট্রিটমেন্ট করলে কমে যাবে, আর ড্যান্ড্রাফ লোশনটা লাগালে ড্যান্ড্রাফটা আর বাড়তে দেবে না, কিছুটা কমবে, কিন্তু তার পাশাপাশি আরও ট্রিটমেন্ট আছে, ওগুলো করলে পার্মানেন্টলি কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। তো এইভাবে মেনটেন করতে হবে আপনার, এইভাবে ট্রিটমেন্ট করতে হবে, তাহলেই দেখবেন আপনি সুস্থও হয়ে যাবেন, আর যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন ওগুলোও ঠিক হয়ে যাবে। একদম। এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু বিভিন্ন রোগের যেমন চিকিৎসা হয়, এবং ক্রনিক ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন দুরারোগ্য রোগ, জটিল কঠিন রোগগুলো ভীষণভাবে যেমন ট্রিটমেন্ট হয়ে মানুষ ভীষণ সুস্থ জীবন লিড করছে, তেমনই কিন্তু স্কিন ট্রিটমেন্ট বা হেয়ার ট্রিটমেন্ট এগুলোও কিন্তু সবসময় থাকছে সেখানে। আর মানুষ কিন্তু সেইভাবেই কিন্তু ভীষণভাবে সেটা উপকৃত হচ্ছেন। যেটা আপনি যে বন্ধু ফোন করেছিলেন, স্কিন ট্রিটমেন্টের আলাদা ডিপার্টমেন্ট আছে, স্কিন বা হেয়ার ট্রিটমেন্ট, এছাড়া কিন্তু পঞ্চকর্ম থেরাপি, সব রকম ব্যবস্থা কিন্তু এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে রয়েছে। আর মানুষ ভীষণভাবে কিন্তু সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন, রোগমুক্ত জীবন ফিরে পাচ্ছেন, ডক্টরদের একেবারে তাদের গাইডেন্স যেমন থাকছে, তার সঙ্গে তাদের প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম, প্রদীপ মাহাতো। বলুন, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমার 20 দিন ধরে দেখছি চোখ জ্বালা জ্বালা করছে, আর চোখ দিয়ে জল পড়ছে। আপনার তো ঠান্ডাও লেগেছে খুব। ঠান্ডা লেগেছে, নাক টানছেন আপনি, তার জন্যই বুঝতে পারলাম। হ্যাঁ বলুন, চোখ জ্বালা করছে, চোখ দিয়ে জল পড়ছে, ঠিক আছে। এটা কি এই ঠান্ডা লাগার পর থেকেই হয়েছে, তাই তো? আচ্ছা, আর হচ্ছে আপনার কোনো বডিতে টেম্পারেচার বাড়ছে বা কিছু হচ্ছে না তো? না, রাতে রাতে জোর আসছে একটু হ্যাঁ হ্যাঁ, জ্বর আসছে রাতে, মানে রাতে রাতে জোর আসছে, জোর। আচ্ছা, এটা ঠান্ডা লাগার পরেই হয়েছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শুনুন আপনি। দেখুন, এটা একটা হচ্ছে ফ্লু হয় এই টাইমে, ঠিক আছে, কোল্ড ফ্লু যেটা বলি আমরা, এই শীতের সিজনে হয়। এইটা কি হয়, টেম্পারেচারটা বাড়ে কেন, যেহেতু আমাদের বডির একটা রোগ প্রতিরোধের একটা মেকানিজম আছে, ও কোনো যে ধরুন ভাইরাস আসছে বা কিছু, সেটাকে আটকাতে চাইছে যাতে বডিতে ক্ষতি না করতে পারে, তার জন্য ও শরীরে গরমটা করে দিলে কি হয়, সেই ভাইরাসটাকে ও মারতে পারবে। এইটা হচ্ছে তার জন্য এরকম কিন্তু আপনার গাটা গরম হচ্ছে। প্রথম কথা হচ্ছে আপনার কি করতে হবে, নাক দিয়ে আপনার জল পড়ছে, চোখ জ্বালা করছে এই ঠান্ডার জন্য, ঠিক আছে, এবং নাক চোখ দেখবেন অনেক সময় লালও হয়ে যাবে। এটার জন্য আপনি ভেপার নেওয়া শুরু করুন, দিনের মধ্যে 2 থেকে 3 বার গরম জল ফুটিয়ে সামনে রেখে সাবধানে, যাতে গায়ে না পড়ে যায় জল, এরকম নিচু হয়ে এক জায়গায় ভালো মতো বসে আপনি ভেপারটা নেবেন। ভেপারটা নিলে কিন্তু দেখা যাবে আপনার এই নাক থেকে জল পড়াটা আস্তে 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 কিন্তু অনেক জল পড়বে, জল পড়ে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, তখন কিন্তু আপনার কষ্টটা হবে না, নিঃশ্বাস নিতেও দেখবেন তখন একটু আরাম পাচ্ছেন। এটা গেল। তার পাশাপাশি বলবো, আপনি রাত্রে শোয়ার সময় একটু ফুট বাথ নিন। ফুট বাথ মানে হালকা গরম জলের মধ্যে পাটা চুবিয়ে রাখবেন, চুবিয়ে রেখে 10-15 মিনিট রাখবেন, তারপরে তুলে নিয়ে পাটা মুছে তারপরে আপনি ঘুমোতে যাবেন। এইভাবে মেনটেন করুন। আর একটা কথা বলবো, যদি আপনি অন্য কোনো মেডিসিন না খেয়ে থাকেন, তাহলে বলবো একবার আমাদের কাছে চলে আসুন, এসে এই ঠান্ডার যে ব্যাপারটা, এটা ঠান্ডা তো একদিনে চট করে সেরে যায় না, সর্দি কাশিটা, তার ট্রিটমেন্ট যদি চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমাদের কাছে এসে দেখিয়ে ট্রিটমেন্টটা চালু করুন। হেল্পলাইন নাম্বারে একটা কল করে একটা বুকিং নিয়ে নিন। অবশ্যই আমি হেল্পিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি। টিভি স্ক্রিনে যে 2টি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডক্টরদের কোথায় পেয়ে যাচ্ছেন আমি একটু এক্স্যাক্ট জায়গাগুলো বলে দিচ্ছি, এবং নামগুলো আমি মেনশন করে দিচ্ছি। দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে। খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া খড়গপুরে ডক্টর বি শর্মাকে যেমন পাচ্ছেন, তেমনি
গৌহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, জামশেদপুরে ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, হেরিয়াতে ডক্টর এ হালদার, এছাড়া আসানসোলে বন্ধুরা পাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন, এবং শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং বনগাঁতেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এবং আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আরও প্রসারিত হচ্ছে, সেই জায়গাগুলো ওপেনিং হচ্ছে, সেগুলো আমি একটু মেনশন করে দিচ্ছি অবশ্যই। এটাও আমাদের কাছে একটা গুড নিউজ। গঙ্গাসাগর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ এবং হাওড়া শ্যামপুর, এছাড়া ক্যানিংয়েও কিন্তু ওপেনিং হচ্ছে, সেগুলো ডেটগুলো আমি অবশ্যই আমরা কিন্তু মেনশন করে দেবো নেক্সট প্রোগ্রামে। আর আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি কিন্তু আপনারা বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া আরও যে কলকাতার মধ্যে শোভাবাজারে পাচ্ছেন, এবং ল্যান্সডাউন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, এবং হাওড়ার শিবপুর, বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন চেম্বার। এছাড়াও কিন্তু দক্ষিণ 24 পরগনার আমতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে প্রত্যেক বৃহস্পতিবার। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে আপনারা আমতলাতে, দক্ষিণ 24 পরগনা, প্রত্যেক বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন। আর আমি একটু ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে দুটি নাম্বার রয়েছে 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537, এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার। প্রচণ্ডভাবে আপনাদের হেল্প করবে এই নাম্বার দুটি, যার মাধ্যমে আপনার ডিটেলসটা জানতে পারছেন যে ডাক্তারবাবুরা কোথায় কখন বসছেন, এছাড়া চেম্বারে কোন চেম্বারে আপনাদের কাছাকাছি হবে, সব কিছু জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদেরকে হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, তার অবশ্যই সেই ট্রিটমেন্টে যদি ওখানে কোনো রিপোর্ট থাকে, সেই রিপোর্টগুলো আপনারা প্লিজ নিয়ে আসবেন। তারপরে কিন্তু ডাক্তারবাবুরা একটা ডায়াগনোসিস করবেন, আর তারপর তো প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। ডাক্তারবাবু, আবার আমরা একটু আলোচনায় ফিরবো। যেটা আপনি প্রথম থেকে একটা কথাই ভীষণভাবে বলেন যে ইমিউনিটি পাওয়ার, আমাদের যে ইমিউনিটি পাওয়ারটা অনেক সময় কি হয়, আমাদের ল্যাক থাকে, সেটা অনেকটা ঘাটতি থাকে, এই যিনি আমরা জানবো সেই বিষয়ে। এবং নিউট্রিশন, এই দুটো কতটা আমাদেরকে সাহায্য করে, আমাদের শরীরকে আরও প্রাণবন্ত করে কিভাবে, আমরা সেই বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি বলুন, কি সমস্যা বলুন। সমস্যা বলতে যেমন শীতকালে পা গুললে ফাটে খুব। আচ্ছা, আর এটা কতদিন ধরে হচ্ছে? এরকম হচ্ছে অনেকদিন এবারে, কিছু করিনি এর জন্য, এই জন্য কি আছে আমি ধরো পরিষ্কার করে ভলিউম ফলিউম দিয়ে কোনো। আচ্ছা, নাম বলতে হবে না কোনো কিছুর। আরেকটা কথা বলুন, আপনি জুতো পরেন না চপ্পল পরেন? বেশি কোনটা পরি? হ্যাঁ, মানে জুতো বুট সব রকম পরি। না মানে বেশি কি আপনি, আমি বলতে চাইছি ঢাকা থাকে পাটা বেশি না খোলা থাকে বেশি? খোলা বেশি থাকে, বেশিরভাগ খোলাই। খোলা থাকে। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। দেখুন, এই প্রবলেমটা কিন্তু অনেক মানুষের হয়, যেটা কি হয় শীতকালে বিশেষ করে, যে গোড়ালি ফাটছে। কেন ফাটে? দেখুন, আমাদের শরীরের মধ্যে জলের একটা পরিমাণ থাকার প্রয়োজন আছে, প্রথম কথা। এবং সেইটাকে কি বলি আমরা, বডিটা আমাদের হাইড্রেটেড রাখতে হবে। যদি জলের পরিমাণ কম হয়, বিভিন্ন সমস্যা হয়, স্কিনেরও সমস্যা হয়, একটু আগেই বলছিলাম। এবং স্কিনটা কি হয়, ড্রাই হতে থাকে। এমনিতেই শীতকালে স্কিন ড্রাই হতে থাকে, এবার তার মধ্যে যদি জল কম থাকে তাহলে আরও ড্রাই হবে, ঠিক আছে? তো যখনই বেশি ড্রাই হওয়া শুরু হবে, আমাদের গোড়ালিতে যেহেতু চাপ পড়ে বেশি, বডির ওজনটা পড়ে, ওই জায়গাটা ফেটে যায়, স্কিনটা ফেটে যায়। মানে আমার স্কিনটা আর বড় হতে পারে না, চাপের সাথে তো আমাদের পায়ের স্কিনটা বড় হয়, দেখবেন আপনি চাপ দিয়ে দেখবেন স্কিনটা বড় হয়ে যায়। কিন্তু যখনই ড্রাই হয়ে যাবে তখন শক্ত হয়ে যায় গোড়ালিটা, এবং যখনই চাপ পড়বে বেশি, তার মানে বেশি আপনি যখন হাঁটাহাঁটি করছেন কিন্তু জুতো পরছেন না, খোলা থাকছে জায়গাটা, ওর ফেটে যাবে। ফেটে গিয়ে কী হয়, প্রথমে ওই জায়গাটা দেখতে খারাপ লাগে, এটা হচ্ছে শুরু। কিন্তু দেখা যাচ্ছে আমরা যখন ধরুন স্নান করছি, আমাদের কিন্তু গোড়ালির দিকে নজর কম থাকে। কি করি আমরা সাধারণত, যে সারা গায়ে সাবান মাখার পর পায়ে যখন আমরা সাবান মাখছি, তখন গোড়ালিটাকে আমরা ঘষি কি দিয়ে? আমরা সাধারণত আমাদের যে বাথরুমের যে মার্বেলস আছে বা টাইলস আছে তার মধ্যে ঘষি, ঠিক আছে? এভাবে কিন্তু গোড়ালিটা পরিষ্কার তেমন হয় না,
কেন হয় না? কারণ দেখা যাচ্ছে ওই জায়গাটাই সারফেসটা হচ্ছে স্মুথ। আমাদের কিভাবে করা উচিত, আমাদের কোনো একটা খসখসে কিছু দিয়ে কিন্তু আমাদের গরম জল দিয়ে গোড়ালি পরিষ্কার করা উচিত। তার আগে গোড়ালি পাটাকে নরম করে নিতে হবে। কেন বললাম, আমি আগেই বললাম যে ড্রাই হয়ে যায়। তাহলে নরম করার পর যখন আমি কোনো কিছু দিয়ে ঘষবো তখন ওই জায়গাটা পরিষ্কার হবে ভালো। আপনি পিউবিক স্টোন নিতে পারেন, তারপরে ধরুন ওই যে খোসা হয় না, ওগুলো নিতে পারেন। এগুলো দিয়ে সুন্দর করে ঘষলেন, আলতো করে, মানে গায়ের জোরে না, পরিষ্কার দেখবেন খুব সুন্দর হয়ে গেছে। এইবার যেটা করা হয় না বলেই ওই জায়গাটায় কি হয়, ফাটা জায়গাটায় একটু ধুলোবালি ঢুকতে থাকে। আমি তার জন্যই প্রথমে বললাম আপনি মোজা বেশি পরেন না, মানে জুতো বেশি পরেন না খোলা থাকে বেশি। যখনই খোলা থাকবে নোংরাগুলো বেশি বেশি গিয়ে ওই জায়গায় আটকে যাবে এবং ওখানে জায়গাটাকে আরও নষ্ট করবে। এই করতে করতে একটা টাইমে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাডও বেরিয়ে আসছে, খুব মারাত্মক হয়ে যায়। তো খুব কষ্টদায়ক ব্যাপার এটা। এটাকে ঠিক করার জন্য আপনার দুটো কাজ করতে হবে। প্রথম কথা, পরিমাণ বাড়িয়ে দিন জলের, ভিটামিন সি জাতীয় খাবারগুলো খান। তার পাশাপাশি কি করবেন, পাটাকে ডুবিয়ে রাখবেন হালকা গরম জল, তার মধ্যে অল্প খাবার সোডা যে আছে ওটা দিয়ে দেবেন। তারপরে ওখান থেকে তুলে নেবেন, তুলে নিয়ে ঘষবেন আমি যেভাবে বললাম, ঠিক আছে? কোনো বডি ওয়াশ দিয়ে ঘষবেন, যেভাবে যেটা আপনার বাড়িতে আপনি ইউজ করেন সেটা দিয়ে ঘষবেন। ঘষে টষে পরিষ্কার হয়ে গেল। তারপরে একটা ময়েশ্চারাইজার লাগাবেন, প্রপার ময়েশ্চারাইজার পুরো পাটায় লাগাবেন। তাহলে কি হলো, ওটা প্রোটেকশান হলো। পরিষ্কার ধোয়া মোজা, যেটা বাইরে পড়েননি ওরকম একটা মোজা পরিষ্কার, সেটা পরে থাকবেন। ঘুমোতে যাওয়ার আগে এটা রাতে যদি করে নিতে পারেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনি তফাৎ বুঝে যাচ্ছেন, পার কিন্তু পরিবর্তন হবে। এটা করে যান। আর আরেকটা হচ্ছে কি বলবো, যদি চান যে এটা প্রত্যেক বছর ফিরে ফিরে না আসুক, যে প্রত্যেক বছর হচ্ছে না আসুক, তাহলে আমাদের কাছে একবার আসবেন। আমাদের এখানে ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে এটা পার্মানেন্ট সলিউশন আপনি পেয়ে যাবেন। একদম। আমরা জানবো ডাক্তারবাবু, যেটি জিজ্ঞাসাটা আপনার কাছে আমরা রেখেছিলাম, যে নিউট্রিশনের ঘাটতি হলে বা ইমিউনিটি পাওয়ারটা যদি আমাদের কোনোভাবে ল্যাক থাকে, বা সেই ক্ষেত্রে কি আমাদের এই রোগগুলো ভীষণভাবে প্রকোপ হতে পারে, এর প্রভাব পড়তে পারে আমাদের? হ্যাঁ, অবশ্যই। এই যে দেখুন, আমাদের শরীরের ইমিউনিটি কমলেই কিন্তু রোগ বাড়ে, এটা হচ্ছে সাধারণ। আয়ুর্বেদা বলছে, এবার আয়ুর্বেদা মতে কি বলে, যে শরীরের মধ্যে যদি আমাদের বিষাক্ত জিনিস বা টক্সিন বা বর্জ্য পদার্থ, ঠিক আছে, এগুলো জেগে থাকে, জমে যায়, তাহলে রোগ হয়, তাই তো? এবার বর্জ্য পদার্থটা জমে যখন, তখন আমাদের কি হয়, ইমিউনিটিটা ফল করে। এবার ইমিউনিটিটা রাখার জন্য, বাড়ানোর জন্য আমাদের কি করা উচিত, একটা নিয়ম আছে, সেই নিয়মটা মেনে চলতে হবে, ইমিউনিটি তাহলেই বেড়ে যাবে। প্রথম কথা হচ্ছে আপনার রেগুলার একটু হালকা ব্যায়াম করতে হবে, সেটা যোগাসন হোক, যারা জিমে যাচ্ছেন জিমে, কিন্তু বা যারা ধরুন সাইকেল চালাচ্ছেন, মর্নিং ওয়াক করছেন, যেটাই হোক, আপনার রেগুলার যোগাসন ব্যায়াম করতে হবে, যাতে আপনার বডির মধ্যে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হয়, আপনার মাংসপেশিগুলো স্মুথ থাকে, নরম থাকে, এবং মানে রক্তের নালীগুলো যাতে শক্ত না হয়ে যায়। এগুলো কিন্তু ব্যায়ামের বেনিফিটস। এবং আপনি ফিজিক্যাল শুধু না, মেন্টালিও দেখবেন অনেক বেশি সতর্ক, সাউন্ড থাকবেন, কনফিডেন্স বাড়বে যদি আপনি ব্যায়ামের মধ্যে থাকেন। এটা হচ্ছে ফার্স্ট গেল। দ্বিতীয়ত আপনার কি করতে হবে, খাদ্য খাবারটা ঠিক মতো খেতে হবে। আমাদের খাদ্য খাবার খারাপ খেলেই শরীরের মধ্যে বিষাক্ত জিনিস কিন্তু তৈরি হয়, প্রথম কথা। আরেকটা হয় কেন, যদি আমার মানসিক চাপ থাকে, সেখান থেকেও কিন্তু কেমিক্যাল রিয়াকশন খারাপ তৈরি হয়। তো এই খাদ্য খাবারটা আমি কেমন খাবো, আমার খাদ্য খাবারের মধ্যে যাতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ বেশি থাকে, যেটা আমার অক্সিডেটিভ স্ট্রেসটাকে কমাবে, ঠিক আছে? অ্যান্টিঅক্সিডেন্ট এটা কীরকম হবে, আমি তাহলে তো নাম বলে বলে বলতে হবে না, দরকার নেই। যত রকম শাকসবজি আপনার সামনাসামনি আছে, যত রকম শাকসবজি একটা সিজনে হচ্ছে, সেগুলো আপনি খাবেন। অবশ্যই সেগুলো পরিষ্কার করে ধুয়ে তাকে একটা প্রসেসিং করে অল্প তেল দিয়ে, হালকা তেল দিয়ে করবেন। ভারতীয় মশলা সব দিন কোনো ক্ষতি নেই, বরঞ্চ লাভ, কিন্তু তেলের পরিমাণটা কম দেবেন, কারণ তেলে অনেক বেশি কিন্তু মিক্স করা জিনিস থাকে, যেটা শরীরের প্রতি খারাপ। আরেকটা কথা বলবো, নর্মাল তেল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা আমাদের বেশিরভাগ আমরা বেঙ্গলিজ যারা, তারা কিন্তু হ্যাবিচুয়েটেড উইথ আমাদের সরষার তেল। সরষার তেলই খেতে পারেন। যত ফাইন কোয়ালিটির মানুষ না কম্প্রোমাইজ করে এই জায়গাটায়, কি করে, তেলের জায়গায় কিন্তু দেখা গেল খুব কম দাম দিয়ে তেলটা নিয়ে এলো, একেবারে নয়। যত ভালো কোয়ালিটির তেল পাবেন, যত মানে
ফ্রেশ পাবেন সেটা আনবেন। অনেকে তো আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে একটা বাড়িতে ছোট মেশিন কিনে নিচ্ছে পর্যন্ত, যে সরষার দানা ফেলছে সেখান থেকে তেল বেরিয়ে আসছে, বাদাম ফেলে দিচ্ছে সেখান থেকে, পিওরেস্ট ফর্ম। ঠিক আছে, যতটা পিওর, সবার জন্য ওটা সম্ভব না, ওটা খাটনির ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, অনেক ঝামেলাও আছে। নর্মালি আপনি দেখুন কতটা ভালো কোয়ালিটির তেলটা আপনি খেতে পারছেন, সেই ধরনের তেলটা খাবেন, পরিমাণটা কম। ঠিক আছে, এইভাবে করে, কারণ আমরা অলিভ অয়েল খেতে পারবো না, পিওর কোকোনাট অয়েল বানিয়ে খেতে পারবো না, আমাদের ওগুলো পছন্দ হবে না। তাহলে আমাদের কি, আমাদের যে সরষার তেল যেটা আমরা বলছি ওটার খান, যতটা ভালো কোয়ালিটির পাবেন। সেটা কিভাবে করবেন, আপনি নিজেও সরষে ভাঙিয়ে এনে খেতে পারেন, সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। যেভাবে হোক এই তেলের পরিমাণটা কমান এবং ভেজিটেবলস ভ্যারাইটিস খান, ঘুম ঠিক রাখুন, এবং এই যে বললাম শরীর ব্যাপারগুলো, তার সাথে রেগুলার প্রাণায়াম আর মেডিটেশন করুন। দেখবেন আপনার এই সিস্টেমটা যখন চলবে, আপনার কিন্তু ইমিউনিটি পাওয়ার যেটা হচ্ছে অটোমেটিক বুস্ট আপ হবে। ইমিউনিটি পাওয়ার যখনই বুস্ট আপ হবে, তখন দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে গেছে এবং রোগ চট করে আসবে না। এবার আমি যেটা আয়ুর্বেদাতে বলছিলাম টক্সিন, যদি আপনি এই হেলদি লাইফস্টাইলটা মেনটেন করেন, শরীরে দেখবেন বর্জ্য পদার্থ জমতেই দেবে না। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, বলুন। সুজয় দাস বলছি। কি সমস্যা বলুন সুজয় বাবু? সমস্যা হচ্ছে আমার না গালে ছোট ছোট স্পট দাগ হয়েছে, মানে আমি চুলকে প্রথমে র্যাশেস উঠেছিল, তারপর চুলকেছি, তারপর না কালো কালো দাগ হয়ে গেছে। আচ্ছা, ওগুলো কি এখনো আছে, মানে হচ্ছে না বন্ধ হয়েছে? হ্যাঁ, হচ্ছে, মানে আগের থেকে পরিমাণটা একটু কমেছে, কিন্তু স্পট গুলো উড়ে আছে। কি হয়, মানে হাত দিতে চাই না, কিন্তু এমন চুলকে তখন নখ লেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখনো চুলকোয় তাই তো? হ্যাঁ। শুধু কি গালে হয়েছে না অন্য কোথাও আছে? গালে, মুখে এটা হয়েছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন, এই আপনার যেটা হয়েছে এটা কিন্তু ব্রণও হতে পারে। অনেক সময় ব্রণগুলো হলে ওগুলো খুঁটে দিলে চুলকোবেও এবং স্পট পড়ে যাবে, এটা একটা বড় ব্যাপার। আমাদের কিন্তু এনবিপিতে আমাদের একটা স্পেশাল ডিভিশন আছে লা এলিগেন্স বলে। এই লা এলিগেন্স কিন্তু স্পেশালি কিসের জন্য তৈরি করা হয়েছে? স্কিন আর হেয়ারের জন্য, আর হচ্ছে ওয়েলনেসের জন্য। এই স্কিন হেয়ারের ব্যাপারটা কিন্তু এখানে স্পেশালভাবে দেখা হয়, এবং আধুনিক কিছু পদ্ধতি আছে যেই পদ্ধতির মাধ্যমে কিন্তু এই কালো দাগগুলো কমানো যায়। তো আপনার যে সমস্যাটা হচ্ছে এবং চুল করছে, দুটোই কিন্তু ঠিক হবে। তার জন্য একবার ফোনে হেল্পলাইন নম্বরে কল করে চলে আসুন, কোথায় পাবেন ট্রিটমেন্টটা সব কিন্তু ওনারা বলে দেবেন। একদম। আমরা একদম শেষ প্রান্তে চলে গেছি। ডাক্তারবাবু যদি ছোট্ট করে একটু বলেন পঞ্চকর্ম থেরাপি, তেমন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মানে ভেরি স্পেশাল এই বিশেষত্ব একটু জানবো। দেখুন, পঞ্চকর্মা হচ্ছে আয়ুর্বেদের একটা বড় অংশ, একটা মানে বিশাল একটা শক্তিশালী মানে পদ্ধতি, যার মাধ্যমে কিন্তু অনেক দুরারোগ্য রোগ, যেগুলো ধরুন শুধু মেডিসিনে খুব ভালো রেজাল্ট আসছে না, খুব ভালো মানে সফল হয়নি, দেখা গেছে সেখানে কিন্তু দেখা গেছে পঞ্চকর্মা করে সেই রেজাল্টটা অনেক বেটার চলে এসছে। ঠিক আছে, পঞ্চকর্মা থেরাপি কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে বিভিন্ন জায়গায়, এবং এটার কাজ কি? বডিকে ডিটক্সিফাই করা এবং মানুষকে সুস্থ করে তোলা, রোগটাকে সারিয়ে তোলা। তো এই ওষুধের পাশাপাশি কিন্তু অনেককেই দেওয়া হয় এবং তারা খুব ভালো রেজাল্টই পায়। তো এটাকে ছাড়া কিন্তু বলতে হবে আয়ুর্বেদ কিন্তু অসম্পূর্ণ থাকে, আর এর ব্যবস্থা কিন্তু সব জায়গায় সম্ভব না। এনবিপিতে কিন্তু এর ব্যবস্থা রয়েছে। আমরা আগে সব জানতাম যে সাউথ ইন্ডিয়াতে, ঠিক আছে, কেরালাতে পঞ্চকর্মা থেরাপি হয়, আয়ুর্বেদ চিকিৎসা হয়। এখন কিন্তু এনবিপি ইস্টার্ন ইন্ডিয়া জুড়ে কিন্তু কাজ করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, এমনকি বলবো যে নর্থ ইন্ডিয়াতেও যায়। তো এই সব জায়গাগুলোতে আপনারা যদি দেখাতে চান, আয়ুর্বেদ নিয়ে যদি সত্যি নিজে সুস্থ থাকতে চান আয়ুর্বেদের হাত ধরে, তাহলে বলবো এনবিপিতে ফোন করে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আপনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের পুরোটাতে পাচ্ছেন, দিল্লিতে পাচ্ছেন, আপনি বিহারে পেয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এনবিপির ডাক্তারবাবুদের। তো হেল্পলাইন নাম্বারে একবার কল করুন, একবার গিয়ে কনসাল্ট করুন, আপনার যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন
এবং সেখানে কিন্তু তার পরামর্শ দিয়ে আপনার কিন্তু এই রোগের চিকিৎসা করতে পারবে। একদম ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা হেল্পিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটো নাম্বার আপনাদের জন্য ভীষণভাবে হেল্পফুল করবে, এবং অবশ্যই এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা জেনে নিন ডিটেলসটা। আমরা পরবর্তী আরেকটি নতুন টপিক নিয়ে অবশ্যই আমরা ফিরে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন। নমস্কার।